প্রিয় শিক্ষার্থীরা, বায়োলজি অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে গ্লুকোজ, ফ্রুক্টোজ ওগুলো নিয়ে আলোচনা করেছিলাম, কার্বোহাইড্রেট নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, ঠিক আছে, আরও বিস্তারিত অনেক কিছু নিয়ে আলোচনা করব। তো আসো আমরা যে এই কোর্স সেশনের মধ্যে ডাইস্যাকারাইড টপিকটা খুব ইম্পর্টেন্ট। ডাইস্যাকারাইড কোনগুলোকে বলা হয়? দুইটি মনোস্যাকারাইড একত্রিত হয়ে, এই একটা মনোস্যাকারাইড আর একটা মনোস্যাকারাইড, এই দুইটা যখন একত্রিত হয় তখন যে কার্বোহাইড্রেট গঠন করে তাকে ডাইস্যাকারাইড বলা হয়। ঠিক আছে, দুইটা মনোস্যাকারাইড মিলে ডাইস্যাকারাইড গঠিত হয়। তো ডাইস্যাকারাইডগুলো কি কি থাকে? একটা হচ্ছে ম্যালটেজ, তা হচ্ছে সেলোবায়োস, আর হচ্ছে সুক্রোজ, আর হচ্ছে ল্যাকটোজ। ঠিক আছে, এই ধরনের এগুলো হচ্ছে ডাইস্যাকারাইড। আমরা এখন এগুলোর গাঠনিক সংকেতগুলো এবং এগুলো কিভাবে গঠিত হয় সেগুলো নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে কি ম্যালটোজের বা ম্যালটোজ, ঠিক আছে, ম্যালটেজ বা ম্যালটোজ বলো, ঠিক আছে। ম্যালটোজের গাঠনিক সংকেত একটু দেখি, খেয়াল করো। প্রথম হচ্ছে কি, এটা হচ্ছে একটা আলফা মনোস্যাকারাইড, আলফা গ্লুকোজ, মানে একটা আলফা ডি গ্লুকোজ আর প্লাস আটটা আলফা ডি গ্লুকোজ মিলে 1,4 লিঙ্কেজ গঠিত হয়। 1,4 লিঙ্কেজ মানে কিরকম একটু দেখো, একটু খেয়াল করি। দেখো, এটা একটা, আমি একটু ক্লিয়ার করি, এটা একটু আঁকি প্রথমে, যে তোমরা আঁকার সময় এটা একটু আঁকবে, সি ও সি, ঠিক আছে। আচ্ছা, একটু ছোট করে আঁকি, নাহলে পাশে আসবে না। সি, কার্বন, কার্বন, অক্সিজেন, কার্বন, কার্বন, এটা, ঠিক আছে। এটার সাথে একটা CH2OH, এটার সাথে কিছু না, এটার সাথে একটা H, এটার সাথে একটা OH, ঠিক আছে। এটার সাথে একটা H, এটার সাথে একটা OH, তারপর এটার সাথে একটা OH, এটার সাথে একটা H, তারপর এটার সাথে একটা OH, এটার সাথে একটা H, এটার সাথে একটা H। এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, ঠিক আছে। এটা 6 নাম্বার কার্বন। এখন আসো, ব্যাপারটা কি, এইরকম একটা মনোস্যাকারাইড, এটা হচ্ছে আলফা, দুইটা আলফা ডি গ্লুকোজ, একটা আলফা ডি গ্লুকোজ আর একটা আলফা ডি গ্লুকোজ, এটার সাথে কি হয় দেখো, সেম। এখান থেকে একটা OH, একটু সরি, এক, CH2OH, HOH, 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 H, ঠিক আছে। এই যেমন এটা, এটা হচ্ছে 1 2 3 4 5 6, এখানে OH আর এখানে OH, এখান থেকে দেখো এই H এবং OH মিলে এখানে একটা পানি অপসারণ করে ফেলবে, H2O, এখান থেকে পানি অপসারণ করে ফেলে। তাহলে পানি অপসারণ করে গেলে এই 1 এবং 4, ঠিক আছে, এই 1 এবং 4 এর মধ্যে আমি যদি পানিটা সরিয়ে দিই, OH এবং H মিলে যদি এখান থেকে আমি এই পানিটা সরিয়ে দিই, ঠিক আছে, তারা কি থাকে, এই বরাবর তারা পরস্পর এই, এটার নাম হবে কি, আলফা ডি গ্লুকোজ 1,4 লিঙ্কেজ, আলফা ডি গ্লুকোজ 1,4 লিঙ্কেজ, মানে দেখো 1 নাম্বার এবং 4 নাম্বার কার্বন, ঠিক আছে, যুক্ত হয়েছে না ওই পানিটা অপসারণ করার মাধ্যমে, এটা হচ্ছে আলফা পজিশন, ঠিক আছে। OH যে উপরে থাকতো সেটা হচ্ছে বিটা পজিশন। আলফা এবং কি এই OH এবং এই OH থেকে পানি অপসারিত হয়ে শুধু ওটা থেকে যায়, শুধু দেখো OH এবং এখান থেকে ওটা মিলে শুধু OH থেকে যায়, তখন সেটা কি হয়, সেটা এভাবে পানিটা কি আলফা ডি 4 লিঙ্কেজটা গঠিত হয়। ব্যাপারটা বুঝতে পারছো? এভাবে আলফা ডি গ্লুকোজ লিঙ্কেজ তৈরি হয়।
ক্লিয়ার? আচ্ছা, এটা গেল ম্যালটোজের গাঠনিক সংকেত। এখন আসো আমরা একটু দেখি, এটা ম্যালটোজ গেলে এখন আমরা পড়বো স্যালোবায়োস। স্যালোবায়োসের কি গাঠনিক সংকেত একটু দেখি, এটা একটু ইয়া করে এই পার্টটা একটু মুছে দেখি আমরা। স্যালোবায়োসের গাঠনিক সংকেত সেম ভাবে গঠিত হবে, জাস্ট একটা জিনিস দেখায় যে কার্বন, অক্সিজেন, কার্বন, 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 1 2 3 4, 2 3 4 5, CH2OH। জাস্ট এই কার্বনটা তো OH উপরে থাকবে, H নিচে। আবার এদিকেরটা ক্ষেত্রে উল্টা, 1 2 1 2 3 4 5, HOH, CH2OH, HOH, HOH, OH, H, H, OH, OH, H, OH, H, H। ঠিক আছে, এখন এই জিনিসটা খেয়াল করো, সেম ভাবে এই OH, OH এটা হচ্ছে বিটা, বিটা বিটা ডিগ্লুকোজ। কেন OH টা উপরে আছে, এটাতে OH টা কিছুক্ষণ আগে নিচে ছিল, সেই জন্য হচ্ছে আলফা। এটা যেহেতু OH টা উপরে আছে, সেটা হচ্ছে বিটা ডিগ্লুকোজ। এটা হচ্ছে 1, তারপর হচ্ছে যে 2 3 4 5 6 কার্বনগুলা, এটা ক্ষেত্রে 1 2 3 4 5 6। এখন এটার ক্ষেত্রে দেখো এই OH এর সাথে AH বিক্রিয়া করে এখান থেকে পানিটা অপসারণ করে, পানিটা অপসারণ করে দেয়। ঠিক আছে, তাহলে পানিটা অপসারণ করে দিলে তাহলে এখানে আর কি থাকে, তাহলে এক্ষেত্রে আর আমি একটু এটা দেখাই, জাস্ট এটাই মনে রাখো। আমি এখানে একটু দেখাচ্ছি, পানিটা যদি অপসারণ করার পর আর কি থাকে, পানিটা অপসারণ করার পর থাকে এটা 1,4 লিঙ্কেজ, ও সাথে এই কার্বন, 1 নাম্বার কার্বনের সাথে 4 নাম্বার কার্বন একটা লিঙ্কেজ হয় এই ওর সাথে এই কার্বনের। ঠিক আছে, এটার নাম হবে বিটা ডি গ্লুকোজ লিঙ্কেজ। ঠিক আছে, কেন এটা বিটা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজ মিলে 1,4 লিঙ্কেজ গঠন করে। এর আগেরটা ছিল এই আলফা আলফা, তাই নিচে ও, এখানে দেখো এই ওটার সাথে এই কার্বন এবং এই কার্বনের সাথে ও যুক্ত হয়ে 1 এবং 4, 1 নাম্বার কার্বনের সাথে 4 নাম্বার কার্বনের ওটা একত্রিতে 1,4 লিঙ্কেজ বলা হয়। বুঝা গেল? এটা হচ্ছে স্যালোবায়োসের কি গাঠনিক সংকেত। এবার আসি একটু সুক্রোজটা দেখি, আমি এটা পুরাটা একটু মুছে। সুক্রোজ হবে কি আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি ফ্রুক্টোজের 1,2 লিঙ্কেজের মাধ্যমে 1 নাম্বারের সাথে 2 নাম্বারের লিঙ্কেজ কিভাবে হয় একটু দেখি। আচ্ছা, আমি একটু পুরোটা একটু মুছি, এটা একটু করিনি। প্রথমে আমরা সুক্রোজের একটু বৈশিষ্ট্যগুলো একটু দেখি। এখন আমরা দেখব সুক্রোজ। এটা মূলত আখের রসে থেকে পাওয়া যায়, আখের রসে 15% সুক্রোজ থাকে। এটাকে ক্যান সুগারও বলা হয়ে থাকে। আখের রসের দ্রবণ আর্দ্র বিশ্লেষণ করে এই চিনি উৎপন্ন করা হয়, মানে আখের রস থেকে কিন্তু চিনিটা উৎপাদন করা হয়, সেটাকে বারবার পানি দ্বারা আর্দ্র বিশ্লেষিত করে সেখান থেকে এই সুক্রোজ বা চিনিটা উৎপন্ন করা হয়। এদের আকৃতি অনেকটা স্ফটিকাকার এবং কি এদের
কি পানিতে এরা দ্রবণীয় হয়, চিনি পানিতে দ্রবীভূত হবে এবং এদের গলনাঙ্ক হচ্ছে 188°C। এগুলো হচ্ছে সুক্রোজের বৈশিষ্ট্য। ঠিক আছে, এগুলো একটু ইম্পর্টেন্ট, এমসিকিউ আসতে পারে এখান থেকে। এবার আসো সুক্রোজের গাঠনিক সংকেতটা একটু খেয়াল করে দেখি। এটা মূলত আলফা ডি গ্লুকোজ এবং বিটা ডি গ্লুকোজের মধ্যে 1-2 লিঙ্কেজের মাধ্যমে গঠিত হয়। এখন আসো 1-2 লিঙ্কেজ কেন, এই 1 এর সাথে 2 আমি কিভাবে লিঙ্কেজ করব? এটা হচ্ছে 1 আলফা, এটা হচ্ছে আলফা, ঠিক আছে, আলফা ডি গ্লুকোজ, আর এটা হচ্ছে কি এইদিকে এটা হিসাব করব, এটা হচ্ছে উপরে যেহেতু আছে এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ। ঠিক আছে, উপরে থাকলে বিটা ডি গ্লুকোজ। তা আমি এখন এটাকে এভাবে এখন এই দুটার মধ্যে আমি লিঙ্কেজ কীভাবে করবো? 1-2 লিঙ্কেজ, এটা 1 এটা 2। তো আমি কি করবো, এই 2 নাম্বারটাকে আমি উল্টে দেবো। উল্টে দিলে কি পাই একটু দেখো, আমি একটু এখানে আঁকি সি, ঠিক আছে, CH2OH, এটা 6 নাম্বার। তারপর হচ্ছে যে এখানে এটার সাথে H, এটার সাথে HOH, এটার সাথে OH, এটার সাথে HOH, এটার সাথে OH, এটা হচ্ছে 1 2 3 4 5 6। এখন এটাকে যদি আমি উল্টে দিই, মানে এ পাশে নিয়ে আসি, তাহলে এটা কী হবে দেখো তো। 2 নম্বর কার্বনটা এখানে, এটা হচ্ছে 1 নম্বর কার্বন, 1 2 3 4 5 6। তাহলে দেখো 1 2 3 4, হ্যাঁ, OH CH2OH, এটা 1, এটা 2, হ্যাঁ, তারপর 3 4 5, এটার সাথে 5 নম্বরের সাথে OH, H2 উপরে, CH2OH নিচে, এটা 6। এটা হচ্ছে যে কত, OH H, 3 নম্বরটার ক্ষেত্রে উল্টে গেলে HOH। ঠিক আছে, এটাকে উল্টে দেওয়ার পর আমি এটা পেলাম। এখন এটা পাওয়ার পর এখন কি হবে জানো, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, এই পার্টটা হচ্ছে কি বিটা ডি, বিটা যেহেতু ওটা OH টু উপরে আছে, তাহলে এটার সাথে কি হয়, OH এর সাথে OH এর সাথে H এর বিক্রিয়া করলে -H2O অপসারণ ঘটে। ঠিক আছে, -H2O কি ঘটবে, অপসারণ ঘটবে। মানে এই OH এর সাথে OH এর মধ্যে বিক্রিয়া করলে OH এখানে এটা H এর সাথে বিক্রিয়া করে কি হয়, পানিটা অপসারিত হয়। তাহলে আর কি থাকে, তোমরা একটু ভিডিওটা পজ করে লিখিও। দেখো আমি এখান থেকে এটা বাদ দিয়ে দিই, এটা চলে গেল, এখানে থাকে শুধু ও, এটার সাথে এটা এরকম লিঙ্কে থাকে। এই 1 2 মানে এটার নাম হবে আলফা ডি গ্লুকোজ প্লাস বিটা ডি গ্লুকোজ, আর 1 নাম্বার সাথে 2 নম্বর 1 2 লিঙ্কেজ, মানে 1 এর সাথে 2 লিঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, এটা হচ্ছে সুক্রোজ। ক্লিয়ার, ব্যাপারটা বুঝতে পারছো? তো এইভাবে সুক্রোজটা গঠিত হয়ে থাকে। তা আশা করি এই ডাইস্যাকারাইড সম্পর্কে আমরা বুঝতে পারলাম। এখন আমরা অলিগোস্যাকারাইড নিয়ে আলোচনা করব। একটু মুছে নেই, এটা একটু সুন্দর করে নোট করে নিও, এগুলো আসে চিত্রগুলো একটু আঁকতে হয়, গাঠনিক সংকেতগুলো একটু বাসায় প্র্যাকটিস করলে মোটামুটি তোমরা পারবা। আমরা এখন দেখব অলিগোস্যাকারাইড, পলিস্যাকারাইড, এগুলো কি। অলিগোস্যাকারাইড যে সকল কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস মানে পানির সাথে মানে কি ওই পানি অপসারণটা করাচ্ছে, পানি অপসারণ একত্রিত করে 3 থেকে 10টি মনোস্যাকারাইড পাওয়া যায়, সেগুলোকে আমরা কি বলবো, অলিগোস্যাকারাইড বলবো। ঠিক আছে, মানে হাইড্রোলাইসিস মানে পানি দ্বারা কি তোমার বিক্রিয়া ঘটনাকে বোঝানো হচ্ছে আর কি। ঠিক আছে, 3 থেকে 10টি মনোস্যাকারাইড পাওয়া যায়, তাদেরকে বলা হয় অলিগোস্যাকারাইড। এর মধ্যে প্রথমটা একটু দেখি, ট্রাইস্যাকারাইডটা কি। ট্রাইস্যাকারাইড মনোস্যাকারাইড অনুসংখ্যা যদি 3টা থাকে, যেমন দেখো গ্লুকোজ, ফ্রুক্টোজ এবং কি গ্ল্যাটক্স। ঠিক আছে, এই 3টা যদি থাকে
গ্যালাক্টোজ বলা হয় এটাকে, তখন সেটাকে আমরা কি বলবো, মনোস্যাকারাইড। এরকম একটা উদাহরণ হচ্ছে কি র্যাফিনোস, C18H32O16। দেখো একটা গ্লুকোজ আরেকটা গ্লুকোজ আরেকটা হচ্ছে গ্লাইকাটোজ, ঠিক আছে, একত্রিত বিক্রিয়া করে তোমার কি উৎপন্ন করতেছে, এই র্যাফিনোস উৎপন্ন করে। এবং সেখানে দেখো তোমরা মিলে দেখো, এ পাশে কার্বন 6 6 12 18, এ পাশে কার্বন 18, 12 12 24 36, চারটা অপসারণ করে গেলে তাহলে আর কি থাকে, এদিকে 32, এদিকে 32টা হয়ে যাবে, এদিকে 36, আর যদি চারটা একত্রে যোগ করে হাইড্রোজেন মানে পানি উৎপন্ন হয়, তাহলে এখানে হচ্ছে 32। আর অক্সিজেন 16 16 16 6 6 6 318, 18 থেকে এখান থেকে দুইটা অক্সিজেন যদি চলে যায় তাহলে কি থাকে আর এখানে 16টা। বুঝতে পারছো? এটা না হচ্ছে গ্লুকোজ, মনে রাখবা, এটা হচ্ছে ফ্রুক্টোজ, আর এটা হচ্ছে কি গ্যালাক্টোজ, যেটাকে আমরা একত্রিত করলে আমরা 3টা মনোস্যাকারাইড পাচ্ছি। এরপর দেখো টেট্রাস্যাকারাইড কি, মনোস্যাকারাইড অনুসংখ্যা 4টা, সেটা হচ্ছে C24H42O21। এস্টাকিউস, যেমন যেমন গ্লুকোজ একটা, ফ্রুক্টোজ একটা, গ্যালাক্টোজ হচ্ছে 2টা, তো 2 3 4, তার টোটাল হচ্ছে 4টা, এখানে 2টা 3টা 4টা। এখানে এটা দেখো 6 6 12, আর 12 12 তো 24, কার্বন 24, 12 12 24 24 24 48, 48 থেকে যে এখানে কি 6টা চলে যায় তাহলে থাকে 42, 6 6 12 18, 18 থেকে 3টা চলে, 18 থেকে যে আরো 3টা এখানে যুক্ত হয় তাহলে কয় হয়, 21টা হয়। বুঝে গেছে? তাহলে এভাবে কিন্তু কি গঠিত হচ্ছে, তোমার ওই যৌগগুলা এভাবে তৈরি হয়। এরপর আসো টেট্রাস্যাকারাইড বললাম, এখন হচ্ছে পলিস্যাকারাইড। যে সকল কার্বোহাইড্রেটকে হাইড্রোলাইসিস করলে 10-এর অধিক মনোস্যাকারাইড পাওয়া যায়, ঠিক আছে, 10-এর অধিক অনেকগুলো মনোস্যাকারাইড পাওয়া যায়, তাদেরকে আমরা পলিস্যাকারাইড বলবো। এরা সাধারণত উচ্চ আণবিক ওজন বিশিষ্ট যৌগ, এরা পানিতে দ্রবণীয় হয় এবং স্বাদটা একটু মিষ্টিহীন হয়, ঠিক আছে। প্রকৃতিতে বেশি পাওয়া যায়, যেটা হচ্ছে এদের মধ্যে প্রকৃতি যেটা পাওয়া যায় সেলুলোজ, তার পরবর্তী যেটা একটু দ্বিতীয় সেটা হচ্ছে স্টার্চ। পলিস্যাকারাইড দুই প্রকার, একটা হচ্ছে গাঠনিক পলিস্যাকারাইড আর একটা হচ্ছে সঞ্চয়ী পলিস্যাকারাইড। গাঠনিক পলিস্যাকারাইড কোনগুলা, এরা জীবদেহের কাঠামো নির্মাণ করে। যে সকল পলিস্যাকারাইড জীবদেহের কাঠামোটা নির্মাণ করবে তাদেরকে আমরা বলবো গাঠনিক পলিস্যাকারাইড। আর এর মধ্যে এক্সাম্পল হচ্ছে কি হেমিসিলোজ আর হচ্ছে প্যাকটিন। আর সঞ্চয়ী পলিস্যাকারাইডের মধ্যে কি জীবদেহের সঞ্চিত বস্তু হিসাবে থাকে, জীবদেহের সঞ্চিত মানে খাদ্য সঞ্চিত হিসাবে থাকে বা সঞ্চিত বস্তু হিসাবে থাকে, পরবর্তীতে এগুলো কি হয় সেখান থেকে শক্তির উৎস হিসাবে কাজ করে, মানে খাবারটা সঞ্চিত করে রাখে, পরবর্তী সে খাবারগুলোকে শক্তি হিসাবে কাজ ব্যয় করে, ঠিক আছে। যেমন স্টার্চ, এগুলো হচ্ছে সঞ্চয়ী পলিস্যাকারাইড। ক্লিয়ার? আমরা তাহলে এখন একটু সেলুলোজের ব্যবহার এবং সেলুলোজের গাঠনিক সংকেত সম্পর্কে একটু আলোচনা করব, ঠিক আছে। তো দেখি আমরা এখন সেলুলোজ ও স্টার্চ বা শ্বেতসার সম্পর্কে আলোচনা করব। সেলুলোজ হচ্ছে কি, এগুলো উদ্ভিদের কোষ প্রাচীর তৈরিতে এটা কাজে লাগে। সেলুলোজ মানে সেলুলোজের ব্যবহার হয় বস্ত্রশিল্পে কাঁচামাল তন্তু তৈরিতে। আমাদের বস্ত্রশিল্পে যে কাঁচামাল যে তন্তুগুলো তৈরি করা হয় সেখানে সেলুলোজ কাজে লাগে। নাইট্রেট বিস্ফোরক হিসাবেও কিন্তু সেলুলোজের ব্যবহার করা হয়। নির্মাণ সামগ্রী তৈরিতে সেলুলোজ ব্যবহৃত হয়। গবাদি পশুর খাদ্য হিসাবে এবং কাঠখোকা পতঙ্গের পুষ্টি হিসাবে কিন্তু এই সেলুলোজগুলো কিন্তু ব্যবহার হয়ে থাকে, ঠিক আছে। এরপর আসো স্টার্চ বা শ্বেতসার, এগুলোর ব্যবহার, এটা একটু গন্ধহীন, স্বাদহীন, বর্ণহীন এবং সাদা পাউডার জাতীয় পদার্থ, পানি, ইথার ও অ্যালকোহলে অদ্রবণীয়, মানে এগুলো পানিতে বা ইথারে বা অ্যালকোহলের মধ্যে এরা দ্রবীভূত হয় না। আয়োডিন দ্রবণে নীল বর্ণ ধারণ করে, যখন কোনো আয়োডিন সমৃদ্ধ দ্রবণের মধ্যে এটাকে দেবা স্টার্চ, তখন সেটা নীল বর্ণ কালার হয়ে যায়। উচ্চ তাপমাত্রায় স্টার্চ ভেঙে ডেক্সট্রিন ও ম্যালটোজ হয়ে গ্লুকোজে পরিণত হয়। মানে তাপমাত্রা যখন বাড়াবা তখন স্টার্চটা ভেঙে যায়, সেখান থেকে ডেক্সট্রিন ও ম্যালটোজ হয়ে সেটা কি করবে, গ্লুকোজ পরিণত করবে, ঠিক আছে। তাহলে আমরা একটু দেখবো স্টার্চ এবং সেলুলোজের মধ্যে পার্থক্যটা একটু আসে প্রায় সময় খতে বা গতে এসে থাকে। স্টার্চের মধ্যে গ্লুকোজ সংখ্যা হচ্ছে 1200 থেকে 6000, আর সেলুলোজের মধ্যে গ্লুকোজ সংখ্যা হচ্ছে 300 থেকে 3000 হয়ে থাকে। এটা আলফা ডি গ্লুকোজ পলিমার, আর এটা সেলুলোজ হচ্ছে বিটা ডি গ্লুকোজ পলিমার, ঠিক আছে। এটি শাখান্বিত আর এটি অশাখান্বিত, এটা শাখান্বিত হয় না।
এটি সঞ্চিত খাদ্য হিসেবে থাকে, এস্টার্চ হচ্ছে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে, আমরা কিছুক্ষণ আগে বলছি সঞ্চয়ী পলিস্যাকারাইড। আর এটা গাঠনিক উপাদান হিসেবে থাকে, ওই যেটা পলিস্যাকারাইড যে গাঠনিক, ঠিক আছে, মানে গঠন কাঠামো তৈরিতে নির্মাণে ব্যবহৃত হয়। পশু ও মানুষ এস্টার্চ হজম করতে পারলেও সেলুলোজ মানুষ হজম করতে পারে না, কিন্তু পশু হজম করতে পারে। ঠিক আছে, এগুলো হচ্ছে এস্টার্চ এবং সেলুলোজের মধ্যে পার্থক্য। তারপর আসো আমরা সেলুলোজ এবং এস্টার্চের গাঠনিক সংকেতটা আলোচনা করি। প্রথমে সেলুলোজেরটা দেখি। সেলুলোজ হচ্ছে কি, আমরা কি বলছি, বিটা ডি গ্লুকোজ পলিমার, মানে বিটা ডি, দেখছো এই বিটা উপরে ওএইচ থাকবে, একটা নিচে ওএইচ, এই বিটা ডি, ঠিক আছে, বিটা ডি। তাহলে এখান থেকে মনে রাখবো ওএইচ উপরে থাকবে বিটা ডি, আর ওএইচ যদি দুইটাই পাশাপাশি নিচে থাকে তখন সেটা হচ্ছে আলফা ডি। সেলুলোজগুলোতে বিটা ডি থাকে, তার ওএইচ যদি এখান থেকে অপসারিত হয়, মানে ওএইচ মানে ওএইচ এবং এইচ মিলে H2O, এবং এখানে H2O, ঠিক আছে, এখানে যদি এগুলো অপসারিত হয়ে থাকে তা আমরা পরবর্তীতে এটা কী পাবো দেখি বিক্রিয়াটা করলে। একটু লিখি আবার। আচ্ছা, আমি উপরের পার্টটা লিখছি না, জাস্ট নিচেরগুলো লিখি, উপরে যে যেমন আছে তা মানে এগুলো, ঠিক আছে। এখানে যে ওটা থাকবে, ও, সেটা কি হয়, এটার কার্বনের সাথে যুক্ত হয়। তারপর হচ্ছে যে এখানে সেম সি ও সি 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 সি, এটা 1, এটা 4, কেন আমরা জানি 1 2 3 4 5, আর এখানে 6, এটা 1 2 3 4 5, এখানে 6, ঠিক আছে। তাহলে এটা দেখো 1 4 লিঙ্কেজ, সেম এটার সাথে কি হয়, ও, এটা সি সি ও সি সি সি, ঠিক আছে। এই 1 2 3 4 5, এটার উপর 6, এই, তো এটার নাম কি দিতে পারবো আমরা, যে বিটা ডি গ্লুকোজ 1,4 লিঙ্কেজ, ঠিক আছে। এই দেখো 1 এর সাথে 4, 1 এর সাথে 4, ঠিক আছে, এই লিঙ্কেজ আকারে এটা গঠিত। এই একটা মনোস্যাকারাইড, 8টা মনোস্যাকারাইড, 8টা মনোস্যাকারাইড, মোট 3টা মনোস্যাকারাইড, গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এগুলো একত্রিত হয়ে এই বিটা ডি গ্লুকোজ 1,4 লিঙ্কেজ একটার সাথে একটা যুক্ত আকারে থাকে। ক্লিয়ার? এখন আমরা একটু মুছি, আমরা একটু এস্টার্চের গাঠনিক সংকেতটা একটু দেখি। এস্টার্চেরটা শুধু আলফা ডি কিরকম হবে, আমি একটু এটা মুছি, তোমরা একটু নোট করে রাখো, ঠিক আছে, পজ করে একটু লিখে নিও। এস্টার্চ হচ্ছে আলফা ডি গ্লুকোজ। আলফা ডি বলতে কিরকম হবে, আচ্ছা আমি এই পার্টটা একটু মুছি। জাস্ট দেখো, এইচ ওএইচ ওএইচ, এই এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ, এখান থেকে সেম পানি অপসারিত হবে। এটা হচ্ছে স্টার্চের ক্ষেত্রে লিখতেছি, এটা হচ্ছে স্টার্চের। তো এখন কি হয়, সেম আমি একটু আঁকি, ঠিক আছে। এই 1 2 3 4 5, এদিকে একটা 6, আবার সেম 1 2 3 4 5, এদিকে একটা 6, আবার সেম 1 2 3 4 5, এদিকে একটা 6। এই দেখো 1 এর সাথে 4, এই 1 এর সাথে 4, এই অক্সিজেনটা, তো এটা কি আলফা ডি, কেন নিচে ওএইচ গুলো নিচে ছিল, আলফা ডি গ্লুকোজ, এটাও কি, এটাও 1,4 লিঙ্কেজ, লিঙ্ক হয়েছে আর কি, লিঙ্কেজ মানে এটা লিঙ্ক হয়েছে,
এটা হচ্ছে স্টার্সের ক্ষেত্রে স্টার্সের গাঠনিক সংকেত। সোজা এগুলো একবার যখন প্র্যাকটিস করবা ধরতে পারবা, যখন দেখবে ইজিলি এগুলো একদম ইজিলি নিজেরা নিজেরা করতে পারবা। ক্লিয়ার? আর এখানে তো এগুলো থাকবে OHS, আমি এখন লিখলাম না, তোমরা একটু লিখে নেবা। ক্লিয়ার? তা আমরা এখন গ্লাইকোজেন পড়বো এবং কার্বোহাইড্রেটের ভূমিকাগুলো একটু পড়বো এবং কিছু ব্যতিক্রম জিনিস দেখবো। একটু মুছে তোমরা নোট করে নিও ভিডিওটা পজ করে। গ্লাইকোজেন, গ্লাইকোজেন হলো এটাই সায়ানোব্যাকটেরিয়া ও কতিপয় ছত্রাকের সঞ্চিত খাদ্য হিসাবে থাকে। গ্লাইকোজেনটা হচ্ছে কি সায়ানোব্যাকটেরিয়া ও কতিপয় ছত্রাকের সঞ্চিত খাদ্য হিসাবে এই গ্লাইকোজেনটা থেকে থাকে, যার আণবিক সংখ্যা হচ্ছে C6H10O5 এবং n হোল টু দি পাওয়ার n হোল n। কেন এটা হচ্ছে কেন এখানে n এর মান যে কোনো হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, ঠিক আছে, এটা আণবিক সংকেত। প্রাণীদেহের যকৃৎ ও মাংসপেশিতে অধিক পরিমাণে গ্লাইকোজেন জমা থাকে। আমাদের যে মাংসপেশি এবং যকৃৎ আছে সেখানে প্রচুর পরিমাণে গ্লাইকোজেন থাকে। গ্লাইকোজেন হলো প্রাণীজ স্টার্চ হিসাবে কাজ করে থাকে। ফরাসি মানে শরীরতত্ত্ববিদ ক্লাউডি বার্নার্ড 1857 সালে এই গ্লাইকোজেনটা আবিষ্কার করেন। ঠিক আছে, তার ফরাসির যে মানে যারা ফ্রান্সে থাকে ওদেরকে ফরাসি বলা হয়, ওখানে একটা ক্লাউডি বার্নার্ড নামে একজন বিজ্ঞানী, তিনি প্রথম এই গ্লাইকোজেনটা আবিষ্কার করেন। এই গ্লাইকোজেনটা হচ্ছে অনেকটা এটা কিছুক্ষণ আগে আমরা যে স্টার্সের যে বন্ধনটা দেখলাম 1,4 তারপর হচ্ছে কি 1,4 এই অক্সিজেনের সাথে এই বন্ধনটা, ঠিক আছে, SCOC, ঠিক আছে, এটা হচ্ছে গ্লাইকোজেন। এভাবে কিন্তু গঠিত হতে থাকে একটার পর একটা অনেকগুলা এই প্রক্রিয়ার মধ্যে। আমি এখানে পার্শ্ববর্তী হাতগুলো এখানে দিই নাই, তোমরা পরীক্ষা হলে এগুলো দিয়ে দেবা, ঠিক আছে, আমি লিখে নেই এরকম করে হাতগুলো, বাকি হাতগুলো থাকে আর কি, ঠিক আছে। তাই এটা হচ্ছে গ্লাইকোজেন সম্পর্কে আইডিয়া। এখন আমরা দেখি কার্বোহাইড্রেট যে পড়লাম, এই কার্বোহাইড্রেট ভূমিকাগুলো কি কি। আমাদের এই শক্তির প্রধান উৎস, আমাদের যে শক্তিটা শরীরের যে শক্তি, এই শক্তির প্রধান উৎস হলো কার্বোহাইড্রেট। স্টার্চ ইনসুলিন হিসাবে সঞ্চিত থাকে। আমাদের শরীরের মধ্যে যে ইনসুলিন বলে না, প্রাকৃতিক ইনসুলিন, এটা স্টার্চটা আমাদের শরীরের মধ্যে ইনসুলিন হিসাবে সঞ্চিত থাকে। তবে কার্বোহাইড্রেট উদ্ভিদের গাঠনিক উপাদান, একটা গাঠনিক কাঠামো নির্মাণে কার্বোহাইড্রেটের ভূমিকা আছে। কোষ প্রাচীরের প্রধান উপাদান যেমন সেলুলোজ, হেমিসেলুলোজ, এগুলো কিন্তু কার্বোহাইড্রেটের মাধ্যমে পাওয়া যায়। প্রাণী ছত্রাক গ্লাইকোজেন সঞ্চয় করে, যেগুলো আমাদের শরীরে শক্তি উৎপাদনে সহায়তা করে। প্রাণী এবং ছত্রাকের মধ্যে এই গ্লাইকোজেনটা থাকে। অ্যাসিড বিপাকে সহায়তা করে। অ্যাসিড বিপাক মানে কি, আমাদের শরীরে যে অ্যাসিডিটিগুলো হয় সেটা বিপাকে মানে খাদ্য হজম করতে এটা ভূমিকা পালন করে। উদ্ভিদের দৃঢ়তা ও সুরক্ষা দেয়। তবে এছাড়া আরও ডিএনএ, আরএনএ, এটিপি, এডিপি, ঠিক আছে, এনএটিপি, এসব তৈরি করতেও কিন্তু কার্বোহাইড্রেটের কিন্তু একটা ভূমিকা লক্ষ্য করা যায়। তো এটা হচ্ছে আমাদের এই কার্বোহাইড্রেট সম্পর্কে একটা বিস্তারিত আলোচনা। আমরা কিছু ইম্পর্টেন্ট দেখে নিই, এগুলো একটু লিখে নিও, ঠিক আছে। খুব ইম্পর্টেন্ট কিছু এমসিকিউতে এসে থাকে, কিছু ব্যাখ্যা এবং কিছু কোশ্চেন, সেগুলো আমরা একটু করছি। আর আমরা আজকে দিনে এতটুকু পর্যন্ত রাখবো। আমরা পরবর্তী ক্লাসে অ্যামাইনো অ্যাসিড দিয়ে আমরা এবং কি প্রোটিন নিয়ে সেটা পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করব। তো আমরা লাস্ট টপিকটা একটু দেখে নিই। আমরা তখন যা যা পড়লাম সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট টপিকসগুলো হলো, যেগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন, এগুলো আসে এমসিকিউতে প্রায় সময়। সেগুলো হচ্ছে কি, আমাদের দেহের মধ্যে বিরাজমান মোল সংখ্যা হলো 17টি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, মেডিকেল কোয়েশ্চেনে এসে থাকে। সকল অলিগোস্যাকারাইড ও পলিস্যাকারাইড হলো নন রিডিউসিং সুগার, মানে অবিজারক শর্করা, ঠিক আছে। এগুলো নন রিডিউসিং মানে এখান থেকে শর্করাটা সহজে রিডিউস হয় না, সেগুলোকে অবিজারক শর্করা বলা হয়। তারপর রাইবোজের গলনাঙ্ক হচ্ছে 95 ডিগ্রি সেলসিয়াস, খুব ইম্পর্টেন্ট। আমাদের যে রাইবোজটা থাকে এর গলনাঙ্ক 95 ডিগ্রি সেলসিয়াস। পাকা আঙ্গুরে গ্লুকোজের পরিমাণ হচ্ছে 12 থেকে 30%, মানে 12 থেকে 30% পর্যন্ত এই গ্লুকোজ থাকতে পারে, যেগুলো আমাদের যখন আঙ্গুরটা পেকে যায়। তা গ্লুকোজকে বলা হয় আঙ্গুরের শর্করা। যে আঙ্গুরটা আমরা খেয়ে থাকি ফল, সেটা হচ্ছে কি সে আঙ্গুরকে, যে আঙ্গুরের শর্করা বলা হয় ওই গ্লুকোজকে। তারপর শোষণের প্রাথমিক পদার্থ হচ্ছে C6H12O6, হচ্ছে গ্লুকোজ।
মানে শোষণের প্রাথমিক পদার্থ যে প্রথম মাধ্যমে শোষণ প্রক্রিয়া সম্পন্ন হয় সেটা হচ্ছে কি গ্লুকোজ C6H12O6। উদ্ভিদে সবসময় ডি গ্লুকোজটা থাকে, উদ্ভিদ দেহে সবসময় ডি গ্লুকোজ থাকে। ফ্রুক্টোজকে বলা হয় ফ্রুট সুগার, সব থেকে বেশি পাওয়া যায় আখের রসে, এই ফ্রুক্টোজটা একটু বেশি পাওয়া যায়। আর আঙ্গুরের মধ্যে তোমার হচ্ছে গ্লুকোজ, আর ফ্রুক্টোজ পাওয়া যায় হচ্ছে কি তোমার আখের রসে। আর COC এই বন্ধনটা আমরা কিছুক্ষণ আগে যেগুলো করছিলাম, কিছুক্ষণ আগে বলছিলাম গ্লাইকোলোজেন, আচ্ছা গ্লাইকোসাইডিক বলা হয় ওকে বন্ধনটাকে, এই বন্ধনটাকে বলা হয় COC, এই বন্ধনটাকে বলা হয় গ্লাইকোসাইডিক বন্ধন। আর লাস্ট হচ্ছে মধুর প্রধান কাঁচামাল হলো সুক্রোজ। ঠিক আছে, আমরা যে মধুটা খেয়ে থাকি বা মৌমাছি যে মধু সংগ্রহ করে, মধু থেকে আমরা যে প্রধান কাঁচামালটা যেটা থাকে মধুর মধ্যে সেটা হচ্ছে সুক্রোজ। ঠিক আছে, তা আজকে এতটুকু পর্যন্ত, আমরা নেক্সট ক্লাস অন্য একটা টপিক নিয়ে আসবো। টিল দেন বাই।